আরও একবার আমরা চলে এলাম আমাদের বিশেষ সেগমেন্ট চেনা মুখ অচেনা আলাপ নিয়ে। আজকে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন তার অনেক অবতার আমরা দেখেছি। তাকে আমরা অভিনেত্রী হিসেবে দেখেছি, তাকে আমরা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেছি, তাকে পরিচালক হিসেবে দেখেছি, থিয়েটার কর্মী হিসেবে দেখেছি। তার মাল্টিটাস্কিং বেশ বিখ্যাত। আর তিনি একজন কথা বলিয়ে হিসেবে বা আড্ডা দিতে খুব ভালোবাসেন এবং খুব সুন্দর করে আড্ডা দেন। দারুণ লাগে তার সঙ্গে কথা বলতে। তার অচেনা অজানা দিকগুলো আজকে খোঁজার চেষ্টা করব। তো আমার সঙ্গে রয়েছেন none other than চৈতি ঘোষাল। নারী পুরুষের কোলাবোরেশনটা এখনো স্বচ্ছন্দ নয়। আজকে যে ঘটনা ঘটে, যার জন্য আমরা প্রতিবাদ করি, নাগরিক প্রতিবাদ হয়, সেটা আজকে যে কোনো রাজনৈতিক দল করলেও সেটা করা হতো। কেউ একদিন বলছে আপনাকে কিন্তু এটাতে এক্সপেক্ট করা যায়। চৈতিদি, স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। হ্যাঁ, আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার তো আমার পূর্ব অভিজ্ঞতা প্রচুর আছে, মানে ইনফর্মাল আড্ডা অ্যাবসলিউটলি। মানে যেটা বলে পথ ঘাট বাড়ি বারান্দা অলিন্দ সব প্রচুর আড্ডা আমরা মেরেছি, কিন্তু এই ফর্মাল আড্ডা এই প্রথম মানে কি বোধহয় বসছি এবং সেটা রেকর্ডেড হবে। কিন্তু আমি খুব ফর্মালিটির দিকে যাব না, যাওয়ার কথাও নয়। মানে তোমার সঙ্গে যাওয়ার যারা চেনে বা আমাকে যারা চেনে তারা জানে ফর্মাল আড্ডার বিষয় নয়। এক্স্যাক্টলি। আমি যেটা শুরুতে বললাম, অনেক অবতারে তোমায় দেখেছি। হ্যাঁ, মানে অভিনেত্রী অবতারটা যেমন খুবই পরিচিত তোমার, মানে যেটা একটু স্বল্প পরিচিত, এই যে তোমার ডিরেকশনের দিকটা। তুমি একটি ছবিও ডিরেক্ট করতে চলেছো, মানে তুমি বোধহয় তার কাজও শেষ করে ফেলেছো। সেটা নিয়ে যদি প্রথমে একটু আচ্ছা আমাদেরকে জানাও। মানে আমার ডিরেক্টরের যে আমার অ্যাভটার সেটা কেউ জানে না আর কি। তার প্রথম মানে ওই হয় না যে হঠাৎ করে মাথার মধ্যে অনেক একটা পদ্ম ফুল ফুটে ওঠে, ওরকম মানে আমার ছবি করার ডিসিশনটা ফার্স্ট হয়েছিল বছর দুয়েক আগে। একটি গল্প সম্রাট আর মিতালি ওরা পিচ করেছিল বম্বেতে। তো সেটা যে কোনো কারণেই হোক ওটা ওয়ার্কআউট হচ্ছিল না, এই না ওই না, মানে হয়ে হচ্ছিল না। তো ওই গল্পটা আমার বরাবরই খুব প্রিয় ছিল, কিন্তু আমি ওইটার মধ্যে একদমই ছিলাম না। তারপরে এই গল্পটা যখন আমাকে বললো যে না ওটা আমরা ভাবছি ওদেরকে দেবো না, তখন আমি ঠিক আছে আমাকে গল্পটা দিতে পারিস। তো আমি আমার গল্পটা যতবারই যাকে বলেছি আমার শেষটা না গলাটা কীরকম ধরে গেছে। আমার মনে হচ্ছে এই গল্পটার মধ্যে কিছু একটা আছে, ওই একটা বীজ, ওটাকে বপন করে নিয়ে যাওয়ার প্রসেসটা শুরু হলো। তো আই ফার্স্ট কল্ড ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যাজ অ্যান অ্যাক্টর। ওকে ভীষণ মানায় ওই চরিত্রটা, যেটা মেইন প্রোটাগনিস্টের চরিত্র, সেটা মানায়। তো আমি ওই জন্যে ওকে বললাম যে ও তখন সিঙ্গাপুরে ছিল। তারপরে আমরা দুজনে উই কেম টুগেদার, শি ডিসাইডেড টু প্রডিউস দ্য ফিল্ম। হ্যাঁ, তারপরে আরও গল্পটার ব্যাপ্তি হলো, অমর্ত্য এলো, অমর্ত্য মিতালি সম্রাট ওরা স্ক্রিপ্ট করলো, রূপম গল্পটা শুনে ও ডিসাইড করলো যে গানগুলো করবে, ও মিউজিকের দায়িত্বটা নেবে। এই সমস্ত কিছু আস্তে 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 তৈরি হলো। তারপরে আমাদের গোপীদা ক্যামেরায় ছিলেন, সেট যে মানে প্রোডাকশন ডিজাইন করেছেন। এই সম্প্রতি আনন্দ ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। তো আমি একটা জায়গায় ছবিটার একটা পিচ ডেক তৈরি করতে গিয়ে দেখলাম I am surrounded with full of national award winners. সবাই খুব কৃতি,
শুধু আমি ছাড়া অ্যাজ আ ডিরেক্টর আই এম ইয়েট টু প্রুভ মাই কার্ড। অলরেডি তুমি থিয়েটার ডিরেকশন দিয়ে দিয়েছো। থিয়েটার ডিরেকশনও তার ঠিক পরে হলো, জানিস তো। থিয়েটার ডিরেকশনটা বলা যেতে পারে হলো হচ্ছে রক্তকরবীটা বন্ধ হয়ে যাচ্ছিল, এবং রক্তকরবী গৌতম দা চলে যাওয়ার পরে রক্তকরবী সত্য নিয়ে নানান রকম কথা উঠছিল। আমি তো বরাবরই জানি রক্তকরবীর সত্য একমাত্র রবীন্দ্রনাথের কাছে ছিল, উনি লিখেছিলেন বলে। 150 বছর আগে, মানে 100 বছরের বেশি আগে লেখা। কিন্তু এই সত্য নিয়ে যখন অনেক কিছু হলো, এবং আমি আরেকটা কথাও বলবো, আমার যে 2 বছরের যে যাপন, যে জীবনটা দেখলাম, যে সমাজটা দেখলাম, চারিপাশটা দেখলাম, সেটার কোথাও একটা মানে একটা পথ দরকার ছিল বার করার। এবং রক্তকরবী এত সমসাময়িক, এত সবসময় প্রাসঙ্গিক। হ্যাঁ, এমন একটা বিষয়, মানে আমি বলবো যে মানে রক্তকরবী, এটাও আমার রক্তকরবী করার আরেকটা কারণ, আমি বিভিন্ন সময় দেখেছি ছাত্র ছাত্রীরা, ইট ইজ নট ইম্পর্টেন্ট যে তারা রবীন্দ্রনাথ কতটা পড়েছে না পড়েছে, তারা রবীন্দ্রনাথের লাইনগুলোকে পোস্টারে লিখে যাচ্ছে, আমি নারী বলে আমাকে ভয় করো না, বা আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু, এগুলো লেখা ছিল যে কোনো ধরনের আন্দোলনের পোস্টারে। তো সেইটা আমাকে ভীষণ মনে করেছে যে মানে ছোট ছোট ছেলে মেয়েদের, তারা হয়তো রক্তকরবী পড়েনি বা জানে না, তাদের জন্যেও একটা দরকার আছে আমার করার। এবং আমার নিজেরও রক্তকরবীকে মানে ওই রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক একটা কি বলবো, একটা জায়গায় আটকে রাখা, ওই তাকে রোজ ধূপধুনো দিয়ে পুজো করে আটকে রাখা, ওখান থেকে বোধহয় রবীন্দ্রনাথও বেরিয়ে আসতে চেয়েছিলেন, তাই জন্যই রক্তকরবী, রাজার মতো ওকে আটকে রাখতে চাইনি, তাই আমি আমার ইন্টারপ্রিটেশনে রক্তকরবী করেছি। দেবজ্যোতি মিশ্র মিউজিক করেছে, একটা মারাত্মক আর কি দেবুদা করেছেন, এবং দেবুদাও থিয়েটারে রক্তকরবীতে অরাবীন্দ্রিক একটা মিউজিক করা, ওয়ার্ল্ডের সমস্ত মানে ইনস্ট্রুমেন্টস নিয়ে, এটাও কিন্তু আমার কাছে একটা রেভেলেশন। রাইট, রক্তকরবী তুমি যেরকমটা বললে খুবই প্রাসঙ্গিক। তো রক্তকরবী বেছে নেওয়াটা, মানে এই সময় তুমি থিয়েটার করার জন্য, সেটা যেরকম খুবই একটা রেলেভেন্স আছে। তোমার এই যে এতদিন বাদে থিয়েটারে ফিরে আসার যে মানে যে খিদে, বা রক্তকরবীকেই বেছে নেওয়া, এটা কি কোথায় গিয়ে সেই তৃপ্তি মিত্র, সমু মিত্র লেগেসিটাকে বহন করারও একটা জায়গা রয়েছে? থিয়েটার তো আমি অন্যদের জন্য করছিলাম, আমি আরেকটি থিয়েটার করছিলাম এদের জন্যে, আমার প্রাচ্য নাট্যদলের জন্যে, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের এতে পরিচালনায় করছিল দেবশঙ্কর হালদার, আমি, বিপ্লব, ডলস হাউস খেলাঘর। ওটাও খুবই ওদের কি বলবো জনপ্রিয় মানে প্রোডাকশন আর কি, ভালোই লেগেছিল। তারপর কোয়ারেন্টাইন বলে ভিউ ফ্রম দ্য ব্রিজ, ওটাও করছিলাম ওদের সঙ্গে, সেইটা ছিল। কিন্তু তৃপ্তি মিত্রর যে যাপন, সেটা বোধহয় আমার ভেতরে এত এত গভীরে ঢুকে আছে, কিন্তু আমি রক্তকরবী তৃপ্তি মিত্র থেকে একদম আলাদা একটা ভার্সন করেছি, অবভিয়াসলি। হ্যাঁ, এবং রক্তকরবী তৃপ্তি মিত্রর অভিনয়টা আমার মননে আছে, কিন্তু আমি যে প্রকাশ করেছি সে আজকের দিনের নন্দিনী। আমার পারিপার্শ্বিকতা, ওয়ার্ল্ড পলিটিক্স, তার মানে ক্রূরতা, তার জঘন্য একটা নগ্ন চেহারা, সারা পৃথিবী জুড়ে ওয়ার, এগুলো আমাকে বাধ্য করেছে রক্তকরবী করতে। আজকের সমাজ আমাকে বাধ্য করেছে রক্তকরবী করতে। এই যে সমসময়কে ধরার চেষ্টায় তোমার রক্তকরবী করা, তার আগে আমরা তোমাকে এই সমসময়ে রিয়াক্ট করতে দেখেছি, খুব তীব্রভাবেই রিয়াক্ট করেছো, মানে একটা যে কোনো মানুষ যেভাবে রিয়াক্ট করেন, একজন সেন্সিটিভ মানুষ, স্পর্শকাতর মানুষ।
আমরা দেখেছি তোমাকে অভয় আন্দোলনের সময় সরব হতে। আবার নতুন করে এই যে ধরো রিক্লেম দ্য নাইট হচ্ছে, বা এই যে 15ই আগস্ট, এই যে স্বাধীনতা দিবস, আমরা নারীরা কিভাবে স্বাধীন? আমরা কি আদৌ স্বাধীন হয়েছি? এই সময়টা দাঁড়িয়ে তোমার কি মনে হয়, একজন নারী হিসেবে, একজন অভিনেত্রী সেটে গিয়ে তুমি ঠিক কি ট্রিটমেন্টটা পাও, কীরকম মনে হয় এটা, যদি তোমার পারসেপশনটা যদি জানা যায়। আমি বলবো যে নারী হিসেবে আমরা স্বাধীন হয়েছি কিনা এটা এখনো একটা বড় প্রশ্ন রয়েছে। যেমন তুই আমাকে প্রশ্নটা করছিস, কারণ মানুষের প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে উত্তরটা। পুরুষ কি স্বাধীন, এ প্রশ্ন কতজন করে, কিন্তু নারী স্বাধীনতার স্বাদ পায় কি, এ প্রশ্ন সর্বত্র। তাহলেই উত্তরটা। আর আমার আরেকটা জিনিস ভীষণ মনে হয় যে ডেফিনেটলি একটা সময় থেকে আজকে নারী অনেকটা এগিয়েছে। মানুষ হিসেবে আমি হয়তো চৈতি ঘোষাল হিসেবে আমার একটা ক্যারিয়ারের একটা এগিয়ে যাওয়াতে আমি হয়তো মানে আমার সেটে একটা ভালো ব্যবহার পাই, বা আমি ছোটবেলা থেকেই মানে আমি দেখেছি, হয়তো ছোটবেলা থেকে অবজার্ভ করে দেখেছি যে সম্মান অর্জন করারও যেমন একটা প্রসেস আছে, ওটা কেড়ে নিতেও হয়। মানে ধরো আমি তোমাকে বলছি, একজন ডিরেক্টর, তিনি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ সেটে, কিন্তু মেয়েদের থেকে কমান্ড নিতে আজও কি স্বচ্ছন্দ পুরুষরা? হাসিটাই অনেক কিছু বলে দিল। আমার মনে হয়, আমি তো এই প্রথম ছবিটা করলাম, আমার ছবিতে মানে পরিচালক আমি, প্রডিউসার একজন নারী, তিনিও অত্যন্ত সফল, ঋতুপর্ণা সেনগুপ্ত বলা বাহুল্য, এবং যে স্ক্রিপ্ট করেছে সেখানেও একজন নারী আছে, সেটে অনেকে ছিল। তারপরেও আমার হয়তো এই সেটে অত অসুবিধে হয়নি, কিন্তু এখনো অবধি কমান্ড নিতে আমি এরকমও অনেক শুনেছি যে আচ্ছা এডিট করছি বা এ করছি, একজন খুব নামকরা ডিরেক্টর আমাকে বলেছে, এটা অমর্ত্য তো এডিটে ছিল না। কি অবস্থা! আমি বললাম না, অমর্ত্য সেটাই বিশ্বাস লোকের, কিন্তু খুব দুঃখের বিষয় অমর্ত্য ছিল না তখন। অমর্ত্য ওই ময়দানে শুটিং এর পরে ওর ছবি রিলিজ, তা না হলে অমর্ত্য যে থাকতো তা নয় আর কি। মানে নারী পুরুষের কোলাবোরেশনটা এখনো স্বচ্ছন্দ নয়। এবং আমি এটা বলতে চাই, আজকে আমি আর তুই যে অবস্থানে আছি, আমরা আমাদের ক্যারিয়ারে আমরা কমান্ড করতে পেরেছি, কিন্তু আমাদের সংখ্যাটা খুব কম। আমি বলবো যে এলিটিস্টস, ক্লাসিস্টস, তাদের কাছে স্বাধীনতা কম আছে। স্বাধীনতা আছে আমার বাড়ির যে সাহায্যকারী, স্বাধীনতা আছে সোকল, মানে আমরা সবাই বস্তিতে থাকি, বসতিতে থাকি, কিন্তু সোকল বস্তি বলতে আমরা যেটা বুঝি, সেই বস্তির মেয়েদের স্বাধীনতা আছে। মার খায়, মারেও। স্বাধীনতার প্রশ্ন ওঠে আমাদের মিডল ক্লাস। তার মানে অর্থনৈতিক স্বাধীনতাটাই সব নয় বলছো? অর্থনৈতিক স্বাধীনতাটা কিছুটা আছে, অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয়, কিন্তু মেয়েরা যেন অর্থনৈতিক স্বাধীনতা, মানে অনেক রোজগার করে তারপরে বাড়িতে এসে কি সুন্দর রান্না করে, আর ঠিক সময়ে ছেলেকে খাওয়ায়, মেয়েকেও খাওয়ায়, সুন্দর ব্যালেন্স করে ঘর আর বাইরে। আরে ব্যালেন্স মানে মেয়েদের ওপরই একমাত্র দায়িত্ব ব্যালেন্স করা, তো সে ব্যালেন্স থাকবে কি করে? সে ব্যালেন্সের মধ্যে আরেকজন পুরুষও তো আছে,
তাকেও তো ব্যালেন্স করতে হয়। এই যে বিরুদ্ধ অবস্থান নিতে কতটা স্ট্রেংথ লাগে? ধরো স্রোতের বিরুদ্ধে যেতে, স্রোতের গা ভাসিয়ে দেওয়া তো এক জিনিস। আমার কাছে স্রোতে গা ভাসিয়ে দেওয়া জন্যে আমার মতো মেয়ের অনেকটা স্ট্রেংথ দরকার। বিরুদ্ধটাই মানে কেউ তো আর বিরোধিতা করার জন্যে কিছু করে না। মানে আজকে যে ঘটনা ঘটে, যার জন্যে আমরা প্রতিবাদ করি, নাগরিক প্রতিবাদ হয়, সেটা আজকে যে কোনো রাজনৈতিক দল করলেও সেটা করা হতো। প্রত্যেক মানে আমি অন্তত সেটা করতাম। সুতরাং আমি ওই ঘটনাটাকে নিন্দে করেছি, ঘটনার জাস্টিস চাই। আমরা যারা মানে রাজনীতি আর মানে ভোট রাজনীতি এই দুটো আলাদা। ভোট রাজনীতিতে আমরা নেই, কিন্তু আমাদের দায়িত্ব রাজনৈতিক মানে একজন মানসিকভাবে আমরা সিক্রেট ব্যালট আমরা ভোট প্রক্রিয়া করি, এবং আমাদের প্রতিদিন যে বলে না অরাজনৈতিক, ওটা কি এ পলিটিক্যাল, হোয়াট ইজ ইট? আমি জানি না। রাস্তায় এক্ষুনি বেরোলে, ধর আমি আর তুই এত সুন্দর একটা জায়গায় বসে কফি টফি খাচ্ছি, এক্ষুনি বেরিয়ে তুই গাড়ি চালিয়ে এলি, তুই আমাকে নামিয়ে দিতে গিয়ে সামনে দেখলি একজন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছে, তুই বলি এ কি মাঝ রাস্তায় আপনি বাইক নিয়ে কথা বলছো? হ্যাঁ বলছি, তাতে কি হচ্ছে, আপনার যেতে গেলে আপনি পাশ দিয়ে কেটে যান। ওই মেয়ে গাড়ি চালাচ্ছে, পুরুষ বাইক, এবং আরো কিছু মাথার উপরে হাত আছে। সেই হাতগুলো ফাইট করার দায়িত্ব আমার তোর নয়। আমরা প্রশ্ন করতে পারি, আমরা জাস্টিস চাইতে পারি, কিন্তু বিধানসভা বা লোকসভায় ফাইট করতে গেলে তো রাজনৈতিক দল, কিন্তু তাদেরকে তো আমরা পাঠাই ভোট দিয়ে। তাহলে ভোট রাজনীতির সাথে এই রাজনীতি, মানে তুমি যেটা বলছো যে এক একটা ইস্যু ধরে যে আমি যদি তার বিরুদ্ধে সরব হই, সেই ইস্যুটা আমার যদি মনে হয় যে অন্যায় কিছু, তার প্রতিবাদ যদি করি, সেটা অন্য রাজনীতি। আবার দুটোর মধ্যে আলাদা কোথায়? ওটা তো অনেক ব্রডার ক্ষেত্র। এই যে ভোট রাজনীতি, আমরা সেখানেই বা কেন সরাসরি অংশগ্রহণ করতে পারছি না? সেটা পারছি না, তার কারণ ওই ভোট রাজনীতির প্রক্রিয়াটা পরিষ্কার হলে ওটা পারবো। হ্যাঁ, ওটা পরিষ্কার না হলে পারা সম্ভব নয়। আর আমার তোর, আমি তুই হেরে যাব। আমার খুব কষ্ট হয়। আমি ছাত্র রাজনীতি করতাম না। আমি গোখলে মেমোরিয়ালস গার্লস কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, তার আগে থিয়েটার করেছি। কিন্তু আমার কাজটা কি? আমার কাজটা শিল্পী হিসেবে রক্তকরবী করা বা ছবি করা। তাতে আমার যা সমাজ দেখছি, আমার যে সোশিও পলিটিক্যাল যে চিন্তাধারা, তার একটা প্রতিচ্ছবি থাকবে। কিন্তু সেইটা প্রতিচ্ছবি কিন্তু তুমি শুধুমাত্র থিয়েটারে তোমার ডিরেকশনের ফিল্মে দিতে পারছো, কিন্তু তুমি যে যে জায়গায়, ধরো যে ছবিতে বা যে সিরিয়ালে অভিনয় করছো, সেখানে তো দিতে পারছো না। তো সেক্ষেত্রে কি দুটো চৈতি ঘোষাল কোথাও গিয়ে আলাদা হচ্ছে, বা একজন চৈতি ঘোষাল কোথাও গিয়ে অন্য জায়গায় একটা আপোষ, যে আমাকে তো কাজ তো করতে হবে, কাজ করে খেতে তো হবে, অতএব আমি একটা অভিনয় করছি। হ্যাঁ, আমি একটা অভিনয় করছি, আমার একটা অভিনয়ের একটা চরিত্র আছে, সেই চরিত্র অনুযায়ী আমাকে ডায়লগ যে লিখে দেওয়া হয়েছে সেটাকে একদম ভালো করে বিশ্বাসযোগ্য করে বলাটা আমার কাজ। ডিরেক্টর ওকে বলবেন, সে মেয়ে পুরুষ যেই হোক না কেন ওকে বলবেন, তাতে আমি মানে স্যাটিসফাইড হব। এটা আমার একটা বেসিক একটা ডিসিপ্লিন আছে। কিন্তু চৈতি ঘোষালের যে বিশ্বাস, সেটা নিয়ে আমি স্টুডিওতে যাই, কারণ অনেক সময় ওই মানে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার যে প্রক্রিয়া চলে চারিপাশে, সে প্রক্রিয়াতে আমি প্রধান চরিত্রে অভিনয় করার পরেও সে প্রক্রিয়াতে আমি গা ভাসাইনি। তার জন্যে অনেক কিছু মানে আমাকে খুব কষ্ট করে, আমি ধরো যদি বলি যে আমার রেমুনারেশন 1000 টাকা, আমাকে খুব কষ্ট করে ওটাকে 5000 টাকা করতে হয়েছে। রাতারাতি ওই 5000 টাকায় অযোগ্যরা
50,000 টাকা পেয়েছে, সেইখানে আমি গা ভাসাইনি। সেই জন্যে কোনো ছাতার তলায়, কোনো রাজনৈতিক ছাতার তলায় আমি যাইনি। তার মানে এই দুই চৈতি ঘোষালের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সে আমার দ্বন্দ্ব নেই। আমাকে যদি বলা হতো যে তুমি যদি এই ছাতার তলায় না আসো তাহলে তোমাকে এই পাঠটা দেওয়া হলো না, আমি বলবো যে ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে, আমি একটা সময় ইংরেজিতে ভালো নম্বর পেয়ে করেছি, আমি টিউশনই করব। খুব ভালো কথা। এখন তোমার কি কাজ চলছে? মানে স্ক্রিনে কি কাজ চলছে? আমি খুব অবাক হয়ে যাই যে একটা সময় টেলিভিশনে আমি খুব ভালো ভালো কাজ করেছি, এবং আমি আজকে এটা বলতে চাই যে টেলিভিশন যদি না থাকতো আমাদের ইন্ডাস্ট্রিটা এরমভাবে মুখ থুবড়ে পড়তো, ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত একটা মানে স্কেলিটনটা বেরিয়ে আসতো, ক্লোজেট থেকে বেরিয়ে এলো স্কেলিটন, ইন্ডাস্ট্রি স্কেলিটন। এই যে আমাদের ওইটা হিট ওটায় এই সব স্কেলিটনদেরকে সরিয়ে দিয়ে আসল স্কেলিটন বেরিয়ে আসতো যদি টেলিভিশনটা সরিয়ে নেওয়া হয়। বহু টেকনিশিয়ানস, একটা ইন্ডাস্ট্রি বলে আমরা যে আখ্যাটা দিই, সে আখ্যাটা খুব তাড়াতাড়ি ধূলিসাৎ হতো যদি টেলিভিশন না থাকতো। তাই টেলিভিশনকে আমি সবসময় মান্যতা দিই, অসম্ভব। আমি আজকাল দেখি যে একটা সময় জানিস তো, মানে আমি বরাবরই টেলিভিশন টানা করতাম না। আমার টেলিভিশনে কীরকম আমি যে কাজগুলো করেছি তাহলে আমার একবার মনে হয়নি যে হ্যাঁ মানে ও রোজ যাচ্ছি, ওটা তো আমাকে করতে হবে, আমি করছি। আমি ওরকম কিচ্ছু করতে পারি না, সম্পর্কও করতে পারি না জানিস, এমনি যার ফলে মানে আই এম সো সিরিয়াস অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট এভরিথিং, টু মাচ। আমার চৈতিকে মাঝে মাঝে ঠাস করে চল মারতে ইচ্ছে করে, কিন্তু আমি তাই। তো সেই জন্যে আজকাল আমি দেখি একটা দুটো ঘটনার পরে বছর অতিক্রান্ত হলো, ওই অফার্সগুলো একটু কম আসছে। আচ্ছা, জানি না, নয় আমার মতো অভিনেত্রীকে তাদের দরকার নেই, বা মানে আমাদের সাহিত্যে ব্যোমকেশ বক্সী, ফেলুদা বা আর্থার কোনান ডয়েল কেউ খুঁজে পাবে না। এই রক্ষক সেই ভক্ষক এটা তো আর বলতে পারবে না, বলতেও পারে, যাই। তোমার ছেলে সেও এই প্রফেশনে এসছে, সেটা কি খুব নর্মালি এসছে নাকি তোমার কোথাও একটা স্বপ্ন ছিল যে অমর্ত্য এই প্রফেশনটাকেই বেছে নেবে? মানে এটা কিভাবে হলো, নাকি ওটা খুব ওই সঞ্চারিত হয় না একটা লেগেসি? সেটা হয়তো সঞ্চারিত হয়েছে, কিন্তু ও আমাকে বলে ও না পড়াশোনায় বেশ ভালোই ছিল, মানে ও ছিল অঙ্কে ভালো, অমর্ত্য 100 পায়। আমি তো ওকে মানে কোনো মাকে দেখেছিস 100 পাওয়ার পরে বলছে তুই 100 কি করে পেলি, কেউ আজকাল 100 পায় কি করে? হ্যাঁ মানে এই কি আইসিএসসি তে কেউ 100 পায় না, মানে অ্যাবসলিউট পাওয়ার ইজ অ্যাবসলিউট করাপশন। ঠিক তেমন অ্যাবসলিউট হলে পড়াশোনা আর কেউ শিখবে না, 100 দিয়ে দিল। আশ্চর্য, মানে আজকাল সব আমি ইংরেজি অনার্স করেছি, মানে আমাদের 65 পেতে খুব কসরত করতে হতো, অনেক পড়তে হতো। তুই আজকে দেখ 95। হ্যাঁ সেই বাংলায় 95, বাংলা জিজ্ঞেস কর, ভয় পেয়ে যাবি। হ্যাঁ, তো ওই জন্যে মানে আমি তখন ওইটাই জানতাম যে বাবি পড়াশোনায় খুব ভালো, বাবি ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট অ্যাকাডেমিক্স। ও একদিন আমাদেরকে এসে বলল যে আমি এফটিআইআই, মানে ও অ্যাকচুয়ালি বললো যে মাম আমি যে ও ইঞ্জিনিয়ারিং পড়ছিল, যে মাম আমি কিন্তু গান বেঁধেছি ইঞ্জিনিয়ারিংয়ে, ও কিন্তু খুব ভালো নম্বর পাচ্ছিল, ভীষণ ভালো, কিন্তু আমি কিন্তু গান বেঁধেছি মা, আমি কিন্তু খুব একটা পড়িনি। তাহলে আচ্ছা। তো তারপরে ও প্রায় লুকিয়েই দিয়ে দিয়েছিল এফটিআইআই এর পরীক্ষা, SRFTI দুটোই পেয়েছিল। এফটিআইআই যেহেতু আগে পেয়েছিল, ও এফটিআইআই তে বাকি পরীক্ষাগুলোর জন্য ও গেল, এবং তারপরে
বোঝা গেল যে ওর দ্য কলিং ইজ হিয়ার। আর ও একটা ছবি করেছিল প্রথম, যে ছবিটা করে ওইটুকু একটা বাচ্চা ছেলে তখন বলেছিল আমার খুব লিবারেটেড লেগেছে। সে ছবিটার নাম হচ্ছে 22 ইয়ার্স। ও ইয়া, হ্যাঁ, ওটাতে ওই বরুণ সপ্তি, বোনের মিতালির, হ্যাঁ, বরুণ সপ্তি খুব নামকরা অ্যাক্টর। বরুণ সপ্তি আর ও একজন এজেন্ট ছিল, আর একজন ইয়াং ক্রিকেটার যে মানে যে আহত হয়ে ক্রিকেটে ফিরতে চাইছিল। তো রাজিত কাপুর এরা সবাই অভিনয় করেছিলেন। তো তখন আমার মনে হয়েছিল যে ওর মধ্যে কোথাও একটা অ্যাক্টিংয়ের একটা বীজ আছে, কিন্তু আমি বা ওর বাবা রণজিৎ কখনোই আমরা ফোর্স করিনি। কিন্তু FTII-তে যখন ও পেলো, আমার মানে মনে হচ্ছিল যে কি জানি আবার একটা অনিশ্চিত জীবনে আবার ঢুকলো, মানে এটা আমার মনে হয়েছে। এটা মা হিসেবে মনে হয়নি তা নয়, মানে হি ওয়াজ গেটিং সো গুড অফার্স, এই সেই। তুমি অমর্ত্যর কাছে কতটা হেলিকপ্টার মম আর কতটা বন্ধু? আমি অমর্ত্যর কাছে একদম বন্ধু। যবে থেকে ও FTII পড়তে আরম্ভ করলো, মানে আগেও ছিলাম বন্ধু। আগে ও কবিতা লিখতো, কবিতায় একবার একটা, মানে তখন ক্লাস 9-10 পরে F ওয়ার্ড লিখে কবিতা লিখেছিল তখন। হ্যাঁ, আমি গাড়িতে কোথাও একটা যাচ্ছিলাম, আমি ওটা দেখে আমি বললাম হ্যাঁ গাড়ি ঘোড়া, পাপ্পু গাড়ি ঘোড়া, আমি তুই কি করে এটা ইউজ করলি এই করলি। তখন ও রক অ্যান্ড রোলের ওই মিউজিকটা করছে, ও না ভাবো যে মাম এইটা কোনো ওয়ার্ড, আমি না এইটা একবার দুবার আমি করিনি যে তা নয়। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় বাবি ভীষণ একটা মানে ও কত বড় ডিরেক্টর হবে, কত বড় অ্যাক্টর হবে সেটা আমি জানি না, কিন্তু মানুষ হিসেবেও খুব একটা মন্দ হবে না, এটা আমি একদম কনফার্মড। আর ও ইজ লাইক, মানে ও আমার ভীষণ বন্ধু বলতে, হ্যাঁ ও আমার বন্ধুই। আমরা সারাক্ষণ, মানে এই আজকে যে আমার অনেকগুলো কাজ আমি আজকে করতে পারছি না, সেগুলো আমি বাবিকে বলেছি ঘুম থেকে ওঠার আগে। আমি ওকে বলেছি বাবি এই জিনিসগুলো করতে হবে। সো হি ইজ ভেরি মাচ, এই রক্তকরবীর হি ওয়াজ অ্যাসিস্টিং মি। দেবুদার স্টুডিওতে তখন ও গিয়ে অনেক কিছু করেছে, কারণ ওর শরীর খারাপ হয়েছিল বলে ওকে আমি নিয়ে এসেছিলাম। তো ও খুব মানে হেল্প করেছে আমাকে। আমার যে ছবি নেভার মাইন্ড, ছবিটার নাম নেভার মাইন্ড, হ্যাঁ, তো সেই ছবিটাতে ও শুধু অ্যাক্টর ছিল না, ও স্ক্রিপ্ট করেছে, ও প্রত্যেকটা জায়গায় মানে ছিল, যখনই কলকাতায় থাকে। আর রোজই আমাদের সঙ্গে কথা যা হয় সেটা, মানে আমার সেটাই, মানে আমি তোমাদের ভাইবটা যা দেখেছি দুই বন্ধুই মনে হয়েছে, মানে বেস্ট ফ্রেন্ড আর কি। আমি চাই না যে ওকে কমান্ড করতে, আর তাছাড়া ও তো অনেক পড়াশোনা করে, ও অনেক ভেবেচিন্তে, আর যদি নাও করে মানে ওকে বিকশিত হওয়ার জন্যে যতটুকু আমার হাতের মধ্যে সাহায্য দরকার সেটা আমি করেছি বা করব সারা জীবন। আই উইল স্ট্যান্ড বাই হিম। বাট হ্যাঁ, মানে আমি আবার এটাও বলি, হ্যাঁ ঘুমো, তোর আর কিছু হবে না, এইসব আমি বলি। এটা যে বলি না তা না, তো ঠিক আছে, সে তো বন্ধুকেও মানুষ বলে। এক্স্যাক্টলি। তুমি জীবনে কি কি রিস্ক নিয়েছো, কি কি ঝুঁকি নিয়েছো? প্রচুর না? দু একটা বলো। প্রথম মানে একটা খুব জলজ্যান্ত ঝুঁকি হচ্ছে ওই তুই যেটা বললি যে স্রোতে গা ভাসিয়ে না দেওয়া, স্বতন্ত্রতা বজায় রেখে অন্যায়ের প্রতিবাদ করার মধ্যে অনেক ঝুঁকি আছে, এবং সেটা যখন গুলিয়ে যায় তখনও ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় আমি এইখানেও তো বিলং করছি না, ওখানেও বিলং করছি না, তাহলে আমি কোথায় বিলং করছি? এটা একটা ঝুঁকি। আমার তো প্রফেশন হচ্ছে শিল্পী হিসেবে, আমি তো চেঞ্জ করে অন্য কোথাও যেতে পারবো না, আমাকে তো এখানেই থেকে কাজ করতে হবে। তো সে কাজ করার জন্যে অন্যরকম সুবিধে না চাওয়ার ঝুঁকিটা আমি নিয়েছি। আমি অভিনেত্রী হয়ে অনেক বড় বড় ছবি বা ফোনে আপনি আমার সঙ্গে দেখা করুন,
এই সব প্রস্তাবকে না বলেছি। এটা যদি ঝুঁকি, আমি মানুষ হিসেবে আমার মনে হয় না এটা ঝুঁকি, কিন্তু যদি ইন্ডাস্ট্রি বা যদি একটা ক্যারিয়ারের দিক থেকে এগুলো ঝুঁকি। হ্যাঁ, এগুলো ঝুঁকি, মানে তুমি সৎও হবে, তুমি এটাও হবে ওটাও হবে, অন্যায়েরও প্রতিবাদ করবে, একবারও ভাববে না যে ওই দলে মাত্র 5 জন আর অন্যায়কে প্রোটেক্ট করার দলে 100 জন, তবুও তুমি 5 জনের দলে যাবে। এগুলো তো ঝুঁকি। তোমাকে আমরা মানে যবে থেকে দেখছি তবে থেকে একই রকম, কি করে এইটা হয়েছে তুমি বলো? এটাও একটা মানে বেশ এটা যত দিন যাচ্ছে তুমি তো মানে ক্রমাগত বোধহয় তোমার বয়স ওই পেছনের দিকে যাচ্ছে। এটা আমি বলবো যে এটা না, আমি এখন অনেকটা মোটা হয়েছি। শোন, আমি কতটা মোটা হয়েছি সেটা আমি কভার করতে জানি সে, আর কিন্তু বেসিক্যালি আমি একটুখানি রোগার দিকে, সেটা তুই জানিস। আর সেটা আমার মনে হয় আমার আই হ্যাভ ভেরি গুড জিনস। আমার এক্সারসাইজ করতে খুব ভালো লাগে, কিন্তু আর আমার মানে এক্সারসাইজের যে জিমটা সেটাও একটু দূরে, কিন্তু খুব ভালো জিম। সেটা আমি ক্লাবে পরিণত করেছি। তারা রোজ আমাকে ফোন করে, এই এসো এসো। তাদের জন্য আমি একটা ভিডিও করে ওটা বিজ্ঞাপনও করে দিয়েছি, কিন্তু আজকাল আর আমি বহুদিন যাই না, বহুদিন না। মানে আমার খুব মানে কাজকর্মের খুব মনটা ভালো থাকলে তবে আমি যাই। তুমি সাজতে তো ভালোবাসো। আমার দরকার হলে আমি সাজি, আর দরকার না হলে আমি একটা ঝলঝলে জামা পরে। অনেকে বলে যে সাজা মানে ধর আমি যদি নিজের জন্যও সাজি তাহলে তুমি নিজেকে অবজেক্টিফাই করছো, তুমি কি এটা মনে করো? আমি একদম মনে করি না, আমি একদম মনে করি না। উল্টো দিকের লোক আমাকে অবজেক্টিফাই করছে কি করছে না তার উপরে আমি আমার স্বতন্ত্রতা, আমার স্বাধীনতা নষ্ট করব? আমি আজ এই জামাটা পরেছিলাম, এই লং ড্রেসটা আমার খুব পছন্দ। শান্তিনিকেতনে আমাদের এক বন্ধুর বাড়ি আছে, ওটা মানে আমাদের বন্ধুর বাড়ি মনীষার, কিন্তু ওটা সোনাঝুরিতে। ওটা আমি আমার নিজের বাড়ি মনে করি। তো আমি গিয়ে একটা পোজ দিয়েছিলাম একটুখানি ড্রেসটাকে তুলে, মানে আমার পায়ের আমি দেখেছি ফেসবুকে দিয়েছিলে তো ছবিটা। হ্যাঁ দিয়েছিলাম। কেউ একজন বলছে আপনাকে কিন্তু এটাতে এক্সপেক্ট করা যায় না। ও মা, হ্যাঁ আমি বললাম আমি কি, আমার প্রতি এত এক্সপেকটেশন কেন আপনাদের? আর আরেকটা জিনিসও, মানে অভিনেত্রী তো বটেই, মেয়েরাও স্বাধীন মেয়েদেরকে অ্যাটাক করতে চান, অন্যায়ের বিরুদ্ধে অ্যাটাক করতে চান, কিচ্ছু পাবেন না। বলে দিন আপনার তো বয়স হয়ে গেছে, আপনি তো এইটা করছেন, আপনি তো মানে এই মেয়েদের এজ কার্ডটা প্লে করাটা আমি সবাইকে বলছি বন্ধ করুন, কিচ্ছু এসে যায় না। আপনি আমাকে ছুরি মনে করলেন না, বুড়ি মনে করলেন, ঠেঙ্গা আপনারা। আচ্ছা, তোমাকে শেষ প্রশ্ন, ভালোবাসা পেলে কি লন্ডভন্ড করে চলে যেতে পারো? ভালোবাসা যদি পাই, সব লন্ডভন্ড? আমি লন্ডভন্ড করে অনেক কিছুই লন্ডভন্ড করতে পারি, কিন্তু আমি বলবো সাথে আমার যে জগৎটা সেটা নিয়ে যেতে চাই, একাকী যাব না অসময়। আচ্ছা এটা আমার ভীষণ মনে হয়। মানে ভালোবাসা পেলে লন্ডভন্ড করে যাওয়া হয়েছে, সবারই জীবনে এগুলো আসে, কিন্তু তার সাথে কোথাও নিজের যে জগৎটা সেটা ছেড়ে গেলে ওই ভালোবাসাটা আর ভালোবাসা থাকে না। ওটা আমার মনে হয় ভীষণ ভয়ঙ্কর। ঠিক, নিজেকে হারানোর দরকার নেই কোনো। নিজেকে ভালোবাসায় হারালে তো মানে ওই মানে আমি সমর্পণ করতে পারি ভালোবাসার কাছে, কিন্তু সেই সমর্পণ তো আমিত্বকে সমর্পণ করার বিষয় নয়, বা আমিত্বকে ধরে রাখার বিষয় না। বিষয়টা হচ্ছে আমি ভালোবাসার কাছে সমর্পণ করলাম, কিন্তু সে সমর্পণ যদি ওই দাঁড়িয়ে আছে ওপরে আর নিচে
নারী এরম করে আছে বা নারী এরম করে আছে, ওই সমর্পণে আমি বিশ্বাস করি না। চৈতাদি, তোমার সাথে গল্প তো শেষ হওয়ার নয়, মানে থামতেও ইচ্ছে করছে না, মানে আরো অনেক অনেক গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু তোমার কাজ আছে, তোমাকে তো ছাড়তেই হবে। তাহলে আজকে আপাতত আমরা তুই এখানে কেন অভিনয় করিস নি রে? আমার একটা প্রশ্ন। সেটা নিয়ে পরের এপিসোড। তোর তো অভিনয় করা উচিত ছিল। তুমি তাহলে কেন করলি পরের না ছবিটা অভিনয়? দেখো। অনেক ভালো থেকো, তুই থ্যাংক ভালো ইউ থাকিস। আমাদের ডাকে আসার জন্য। না না, আমার খুব ভালো লাগে। আমার সবসময় মনে হয় তোর একটা ওই যে আর কি স্বাধীন চেতা মানুষ পাওয়া যাচ্ছে না, ওটা ভগবান আর ফুরসাতে তৈরি করছে না, ভগবানের হাতেও সময় নেই ইট সিমস। তুই একজন স্বাধীন চেতা মানুষ, সেই জন্য আমি তোকে সম্মান করি। থ্যাংক ইউ।